আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ২৩তম পর্ব। লিখেছেন সালমা চৌধুরী। আমি আপনাদের সাথে আছি ফারহিনা। মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির দুপা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। ডাইনিং টেবিলের উপর কাছের বক্স রেখে দ্রুত পায়ে মেন গেট পেরিয়ে চলে যেতে নিলে আদি পেছন থেকে ডেকে উঠল, ভাইয়া। আদির ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছালো কিনা কে জানে, ফিরেও দেখল না। আবিরের অক্ষি যুগল আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল টুকটুকে হয়ে গেছে। গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে থাকা সানগ্লাসটা ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের ভেতরে সবটুকু ক্রোধ যেন সানগ্লাসটার উপর ঢেলে দিয়েছে। সানগ্লাস ভেঙে খণ্ডবিখণ্ড হয়ে গেছে। সানগ্লাসের ভাঙা অংশের চাপে হাতে কেটেছে দু তিন জায়গায়। এই হাত নিয়ে বাইক স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায়। অফিসে ঢুকতে রাকিব ছুটে আসে। স্যার, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন যে? বউকে সময় দেওয়া শেষ? আবির ক্ষুব্ধ নয়নে চাইল রাকিবের দিকে। কোনো কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিবও পেছন পেছন আবিরের কেবিনে ঢুকলো। সহসা চোখ পড়ল আবিরের হাতের দিকে। আতকে উঠে ছুটে গিয়ে আবিরের হাত ধরে বলল, হাত কাটছিস কিভাবে? আবির হাত সরিয়ে বলল, তুই যা, এখন আমি একটু একা থাকতে চাই। রাকিব আকুল স্বরে জানালো, চলে তো যাবই, আগে বল কি হয়েছে? আবির অনমনীয় কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাকিব ভাবুক স্বরে বলল, কিছু একটা তো অবশ্যই হয়েছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাস না। এখন বল কি হয়েছে? মেঘ কিছু করেছে? ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে আছে। নয়নজোড়া এখনো রক্তবর্ণ হয়ে আছে। বক্ষস্থলে থাকা হৃৎপিণ্ডটা যেন দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন স্বরে বলল, আমি ওর জীবনে কাঁটার নাই। আবির নামক কাঁটাটা ওর জীবনে না থাকলে ও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো। রাকিব ভ্রু কুঁচকে বলল, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক করেছি ওকে ওর মতো থাকতে দিব। ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির ভ্রু কুঁচকে ক্রোধিত নয়নে চেয়ে রইল। রাকিবের সেদিকে হুঁশ নেই। হাসতে হাসতে পেট চেপে ধরেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, অহেতুক হাসছিস কেন? রাকিবের হাসি যেন থামছেই না। আবিরের কাছ থেকে দূরে গিয়ে বলে, বন্ধু, এত কিছু করেও যখন প্রেমিকার মন পায় না, তখন তার জন্য শুধু একটাই গান গাইতে ইচ্ছে করছে, যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয় তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। সরি, আমি জানি আমার গানের গলা ভালো না, তো গানটার সুর নষ্ট করার জন্য আই এম সো সরি। ইচ্ছে হলো তাই গাইলাম। না শুনতে ভালো লাগলে শুনবেন না প্লিজ। আবির বসা থেকে উঠে দাঁড়াতে রাকিব হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসের সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে। গার্লফ্রেন্ডের নাম রিয়া। আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া। সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের 2 বছর রিলেশন চলছে। 4-5 বার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল, কি হয়েছে, এত কল দিচ্ছ কেন? জানো না এই সময় অফিসে থাকি? রিয়া গলার দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে বলল, আমাকে একটা ইনহেলার আর কিছু ওষুধ কিনে দিয়ে যেতে পারবে? রাকিব এবার চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? আজকে দুপুর পর্যন্ত বাসায় টুকিটাকি কাজ করছিলাম। বিকেল থেকে শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে। রাকিব কণ্ঠ ভারী করে বলল, তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি, তারপরেও কেন যাও কাজ করতে? আমি এসে কল দিচ্ছি। সাবধানে থাকো, বাই। রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল, তুই বাসায় কখন যাবি? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দিল, একটু দেরি হবে। কেন? রাকিব বলল, রিয়া অসুস্থ, ঔষধ নিয়ে যেতে হবে। আমি কি চলে যাব? আবির চোখ তুলে চেয়ে বলল, সিরিয়াস কিছু?
রাকিব মৃদু হেসে উত্তর দিল, না না তেমন না, ওর তো সে একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে তুই যা, কোনো সমস্যা হলে জানাস। রাকিব হাসি মুখে বলল, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল। অন্যদিকে মেঘকে পড়াতে জান্নাত আপু এসেছেন। মেঘ মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জান্নাত আপু কি পড়াচ্ছেন তাতে মেঘের কোনো মনোযোগ নেই। একরাশ বিরক্তি নিয়ে শব্দহীন বসে আছে। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখলো একবার। খুবই সাদামাটা একটা মেয়ে। গায়ের রং ধবধবে সাদা না হলেও চেহারায় অন্যরকম সৌন্দর্য আছে। বোরকা পরা, সাথে সুন্দর করে হিজাব দিয়েছেন। মেঘ মনে মনে ভাবছে, আমি কি ওনার মতো সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? পরদিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত, শুধু আবির ব্যতীত। আদির খাওয়া শেষ হতেই আকলিমা খান বললেন, তোর ভাইয়া উঠেছে কিনা দেখে আয় তো। আদি দৌড়ে গেল আবিরের রুমের সামনে। আদিমা মেম কেউই আবিরের রুমের ভেতরে ঢুকে না, দরজা থেকে ডেকে চলে আসে। আজও আদি দরজা থেকে উঁকি দিয়ে দেখলো, কিন্তু আবির কোথাও নেই। দুবার ডেকেছে কিন্তু সাড়া নেই। আদি করিডোর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া তো রুমে নেই আম্মু। সবাই এবার মুখ চাওয়াচাই করছে। রুমে নেই মানে কি? সকাল থেকে তো বের হতে দেখলাম না। তানভীর গলা উঁচু করে বলল, ছাদে দেখতো আদি। ভাইয়ের কথা মতো আদি ছাদের দিকে গেল, কিন্তু ছাদের গেটও তালা। আদি পুনরায় তা জানালো। মালিয়া খান চিন্তিত স্বরে বললেন, আবির কি রাতে ফিরেনি? মেঘ সহসা বড় আম্মুর দিকে চাইল। এই বাড়ির ছেলেরা কখনো বাড়ির বাইরে রাত কাটায় না, যত রাতই হোক বাসায় ফিরে আসে। এটাই এই বাড়ির রুলস। খুব প্রয়োজন হলে আলী আহমদ খানের থেকে অনুমতি নিয়েই থাকতে হয়। ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছেন। প্রথমবার রিসিভ হয়নি, দ্বিতীয়বার রিসিভ হতেই ইকবাল খান শুধালেন, কোথায় আছিস? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, অফিসে। ইকবাল খান, তুই বাসায় ফিরিসনি কাল? আবির, না। ইকবাল খান, কেন? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, অফিসে কাজ ছিল। ইকবাল খান তপ্ত স্বরে বললেন, ও আচ্ছা, আজ আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? আবির ভারী কণ্ঠে জানালো, চলে আসবো, এখন রাখছি, কাজ আছে। আলী আহমদ খান রেগে বলে উঠলেন, 2 দিন হয়নি নিজের কোম্পানি খুলেছে, এখনই ব্যস্ততা দেখায়। কই আমাদের তো রাতে অফিসে থেকে কাজ করতে হয়নি কখনো। মালিহা খানের দিকে তাকে শক্ত কণ্ঠে বললেন, ছেলেকে বুঝাও, বাইরে থাকাকালীন কি করছে না করছে সেসব আমার বাড়িতে চলবে না। ডাইনিং টেবিলে নিস্তব্ধতা ছেয়ে গেছে, কারোর মুখে কোনো শব্দ নেই। আলী আহমদ খান উঠে গেছেন। মালিহা খান ডাইনিংয়ে এসে ইকবাল খানকে শুধালেন, আবিরের জন্য কি খাবার দিয়ে দেব? ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়ে গিয়েছিল, তারপর থেকে তো আর দেখিনি। আদি ততক্ষণে ডাইনিং এর কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাইয়া এসেছিল, আমি ভাইয়াকে ডাকও দিয়েছি, কিন্তু ভাইয়া শোনেনি। তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানির বক্স থেকে আমি সেটা নিয়ে উপরে আপুদের কাছে চলে গিয়েছিলাম, তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই। আদির কথা শুনে মেঘ বিড়বিড় করে বলল, কাচ্চি বিরিয়ানি আবির ভাই আনছিল? আগে জানলে ওনার আনা খাবার খাইতামই না। নিজের ইচ্ছে মতো মারবেন, ঝাড়বেন, আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন, আর আমি সব ভুলে যাব? এমন মেয়ে আমি না। ইকবাল খান বললেন, বড় ভাবি, আপনি খাবার দিয়ে দেন, আবির অফিসে আসলে খেয়ে যাবেন। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে। ততক্ষণে 3 করতে ব্যতীত সকালের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা কাকিয়াদের সাথে খেতে বসেছে। এই যে মা, মামুনি আর কাকিয়া এত এত প্রশ্ন করছে, আবির নিরাশায় সব শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। কোনো রকমে খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। সময় চলেছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেল 10 দিন। আবির আর মেঘের দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলে না। আবির খাবার টেবিলে একসাথে বসলাম, মেঘের দিকে একবারের জন্যও তাকায় না। মেঘ ঠিকই 2-1বার তাকিয়ে দেখে নেয়, কিন্তু আবির যেন নিজেকে শক্ত আবরণে আবৃত করে রেখেছে। বুকের উপর পাথর চাপা দিয়ে 3 দিন কাটছে তার। আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমের দরজা বন্ধ করে রাখে। মেঘও নিজের মতো খাচ্ছে আর মেয়েমাদের সাথে আড্ডা দিচ্ছে। জান্নাত আপু পড়িয়ে যাচ্ছে, কোচিং থাকলে কোচিংয়ে যাচ্ছে, বাসায় এসে পড়াশোনা করছে, সবই নিজের মতো করছে। শুধু মাঝে মাঝে ভাবে, আবির ভাইয়ের কি কিছু হয়েছে?
আজ মেঘের এইচএসসি রেজাল্ট পাবলিশ হবে। সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। ইকবাল খান কোনো এক দরকারে আদি স্কুলে গিয়েছেন। আবিরও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গিয়েছে। আবিরের কিছুক্ষণ পর তানভীরও বেরিয়েছে। ঘণ্টাখানেক পর রেজাল্ট পাবলিশ হয়েছে। মাহাদীপা খান মেঘ গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। খান বাড়িতে খুশি আমেজে ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যে মোজাম্মেল খান আর আলী আহমদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছেন। ইকবাল খানও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছেন। আবিরের পর মেঘি পড়াশোনায় খানবাড়ির মুখ উজ্জ্বল করেছে। মাঝখানে তানভীর 4.00+ রেজাল্ট নিয়ে এসএসসি এইচএসসি পাশ করেছে। মালিয়া খান ছেলেকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল ধরছে না। তানভীরকেও কল দিয়েছেন, কিন্তু ব্যস্ত বলছে। বাড়িতে এত আনন্দ, কিন্তু দুই ভাই যেন নিরুদ্দেশ। বেশ কিছুক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর একটা র্যাপিং করা বক্স মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল, কংগ্রেচুলেশন মাই ডিয়ার বোনু। মেঘ একগাল হেসে জানালো, থ্যাংক ইউ ভাইয়া। আবির কোনো দিক না তাকিয়ে নিঃশব্দে দীর্ঘ পা ফেলে নিজের রুমে চলে গেছে। মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল, একটা মানুষ এতটা হৃদয়হীন হয়ে থাকে কি করে? সামান্য একটা কংগ্রেস শব্দটাও কি বলা যেত না? তানভীর মেঘের জন্য স্পেশালি রসমালাই নিয়ে আসছে। মেঘ তানভীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে, যেন অন্য কেউ ভাগ না বসায়। তানভীর নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। 20 মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে। আবিরের পেছন পেছন তানভীরও নামছে। মালিহা খান আবিরকে ডেকে বললেন, এই সময় আবার কোথায় যাচ্ছিস? আবির ভারী কণ্ঠে বলল, অফিসে কাজ আছে। মালিহা খান আবারও বললেন, মিষ্টি খেয়ে যা। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, সময় নেই। মেঘ তখনও ডাইনিং এর চেয়ারে বসে আছে। আবির ভাইয়ের কাঠখোট্টা জবাবে অষ্টাদশে মন খারাপ হলো। মনে মনে ভাবল, সত্যিই কি আপনার সময় নেই, নাকি আমার রেজাল্টের মিষ্টি আপনি খেতে চান না? আবির চলে যাচ্ছে। আলিমা খান আবিরের যাওয়ার দিকে চেয়ে পুনরায় সিঁড়িতে থাকা তানভীরের পানে তাকিয়ে চিন্তিত স্বরে বললেন, আমি আরও ভাবলাম বোনের রেজাল্টের খুশিতে তোরা দুই ভাই মিলে এলাকায় মিষ্টি দিয়ে আসবে। তানভীর মৃদু হেসে প্রশ্ন করল, এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে? হালিমা খান ছেলের কথার মানে বুঝল না। কপাল কুঁচকে বলল, মিষ্টি তো দেওয়াই হয়নি এখনো। তানভীর হাসি মুখে জানালো, ভাইয়া আর আমি এলাকার সব বাড়িতে মিষ্টি দিয়েই বাসায় এসেছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে ভাইয়ের অভিমুখে তাকিয়েছে। অষ্টাদশীর চোখ মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। 10 দিনের রাগ যেন 10 সেকেন্ডেই হাওয়া হয়ে গেছে। প্রিয় মানুষ বরাবরই প্রিয় থাকে, মাঝে মাঝে শুধু অভিমানের চাদরে ঢেকে যায়। মেঘ বিড়বিড় করে বলল, আমি কি ঠিক শুনেছি? আবির ভাই আমার রেজাল্টের খুশিতে এলাকায় মিষ্টি খাইয়েছেন? তাহলে বাসায় এমন মুড নিয়েছিলেন কেন? একটা মিষ্টিও মুখে দিলেন না, কিন্তু কেন? উনি কি কোনো বিষয়ে রেগে আছেন? মেঘের পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীর এর কথায় আকলিমা খান ভ্রু কুঁচকে বললেন, আমাদেরকে জানালে কি এমন হতো শুনি? আবির বা তুই কেউই তো বলতে পারতি। তানভীর হাসি মুখে উত্তর দিল, ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না, জানোই তো। তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের। মোজাম্মেল খান আবিরের এমন কাণ্ডে খুশি হয়ে বললেন, যাক, বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি, এটাই তো দরকার। আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল। আবির ভাইকে তো সে বড় ভাই হিসেবে ভাবেইনি কখনো। আবির ভাই হলে ক্রাশ, না হলে বাস। ভাইটাই কিছুই না। রাত 10টার দিকে আবির ফিরেছে। মেঘ তখন পড়ছিল। আবির রাতে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতে আকলিমা খান বলে উঠলেন, কিরে, আবিরকে মিষ্টি দিলি না? মেঘ আশ্চর্য নয়নে চেয়ে বলল, তোমরা দাওনি কেন? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জানালেন, আমরা তো বলেছি, ও তো খাবে না বলে চলে গেল। তুই একটু নিয়ে যা, তুই বললে যদি খায়। মেঘ প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে গুটি গুটি পায়ে করিডোর পেরিয়ে আবির ভাইয়ের রুমের সামনে হাজির হলো। এক হাতে দরজা ধাক্কা দিতেই বুঝতে পারলো ভেতর থেকে দরজা বন্ধ। দরজা বন্ধ দেখে মেঘের খটকা লাগলো। আবির ভাই আসার পর থেকে কখনো দরজা বন্ধ করে ঘুমায় না, তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখেন কেন? রুমের ভেতরে কম সাউন্ডে গান বাজছে। মেঘ মনোযোগ দিয়ে গানটা শোনার চেষ্টা করলো। এই অবহেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখে।
কখনো দেখিনি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন, সেই গতকাল আর হাতে হাত অবহেলায়, গতকাল আর ভুল অবসন্ন বিকেলে, ভেজা চোখ দেখায়নি তোমায়। মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, আবির ভাই এত কষ্টের গান শুনছেন কেন? ব্যাপার কি? মেঘ দরজায় টোকা দিয়ে আস্তে করে ডাকলো, আবির ভাই। ভেতর থেকে কোনো জবাব না আসায় মেঘ উচ্চস্বরে আবার ডাকলো, আবির ভাই। সহসা গান বন্ধ হয়ে গেল। সিগারেট হাতে দরজা খুলে দিল আবির। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, কপালে আর নাকে ঘামের বিন্দু বিন্দু পানি জমে আছে, সাথে ঘামে জবজবে পুরো শরীর, অগোছালো চুল, শ্যামবর্ণের মুখশ্রী মলিন হয়ে আছে। নিরেট কণ্ঠে বলল, কিছু বলবি? আমির ভাইয়ের হাতে দ্বিতীয়বারের মতো সিগারেট দেখে মেঘের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। হাজার রাগ অভিমান থাকুক, তারপর আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনো বর্তমান। মেঘ আর্তনাদ করে বলল, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? আবির গভীর কণ্ঠে শুধালো, তাতে তোর কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। আবির কপাল কুঁচকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কি সমস্যা? প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠোঁটে ধরেছে। অকস্মাৎ মেঘ দ্রুত পায়ে আবিরের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে আগে ফুঁসতে ফুঁসতে জবাব দিল, আপনি সিগারেট খান, এটাই আমার সমস্যা। আবির আশ্চর্য নয়নে চেয়ে রইল অষ্টাদশের লালিত মুখ বিবরের অভিমুখে। মেঘ রাগে ফুঁসছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবির মনে মনে ভীত হচ্ছে, সরি, এটা আমার ছিল। আবার মনে মনে ভীত হচ্ছে, আবির ভাই যদি মারেন? তৎক্ষণাৎ নিজেকে সাহস দিল, মারলে মারবে, কিন্তু ওনাকে সিগারেট খেতে আমি দেখতে পারবো না। আবির ভারী কণ্ঠে শুধালো, কেন আসছিলি? মেঘ মাথা থেকে ওসব চিন্তা সরে গিয়েছে, তবুও কিছুটা চিন্তিত স্বরে বলল, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি মিষ্টি খাবো না, নিয়ে যা। মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কেন খাবেন না? আমার রেজাল্ট কি আপনি খুশি হননি? আবির নিস্তব্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকা আধখানা সিগারেটের পানে চেয়ে আছে। মেঘ পুনরায় বলল, কিছু বলছে না যে? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তুই খুশি থাকলেই হলো, আমার খুশিতে কি আসে যায়? আবিরের নিরুদ্বেগ কণ্ঠে বলা কথা মেঘের মনে কেমন যেন খটকা লাগলো। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন? আবির এক পলক তাকালো মেঘের দিকে, তারপর তপ্ত স্বরে বলল, আচ্ছা মেঘ, আমি যদি দেশ ছেড়ে একেবারে চলে যাই, তাহলে তো তুই এই বাড়িতে আনন্দে থাকতে পারবি, তাই না? মেঘ আশ্চর্য নানে চাইলো আবির ভাইয়ের দিকে। বুকের ভেতর হৃৎপিণ্ড ভয়ঙ্কর ভাবে কাঁপছে। এই 1.5 মাসে আবির ভাই অষ্টাদশের হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে অবস্থান করছে। আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে, এই কথাটাই কোনোভাবে মানতে পারছে না মেঘ। মেঘের সিক্ত নয়ন জোড়ায় আবির ভাইয়ের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। কণ্ঠ খাদে নামিয়ে মেঘ বলল, আপনি কেন চলে যাবেন? আবির রাশভারী কণ্ঠে বলল, যদি সত্যি সত্যি এমন হয় যে আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব। তবুও তুই ভালো থাকিস আর এই বাড়ির রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন। মেঘের সমস্ত আকাশ ঘুরছে। আবির ভাই এত কঠিন কথা কেন বলেছেন তার কারণ খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। অনেক ভাবার পর মনে পড়ল 10 দিন আগের ঘটনা। মনে মনে ভাবলো, তাহলে কি বন্যার সাথে বলা কথাগুলো আবির ভাই শুনে ফেলেছেন? মেঘ বেশ খানিকটা সময় নীরব থেকে শান্ত কণ্ঠে বলল, আসলে ওই দিন আমার খুব রাগ উঠেছিল। জান্নাত আপুর কাছে পড়তে চাইনি, তবুও। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, জান্নাত পড়াতে না পারলে আমি আনতামই না। কেন জান্নাতকে এনেছি, কেন তোকে জান্নাতের কাছে পড়তে জোর করছি, সবটাই জানতে পারবি। শুধু একটু ধৈর্য রাখ আর পড়াশোনা কর মন দিয়ে। আর নতুন টিউটার আনলে তোর মানিয়ে নিতেও সময় লাগবে। এখন তোর হাতে এত সময় নেই, একটা কথা মাথায় রাখিস। আর যাই হোক, আমি তোর খারাপ চাই না, এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস। প্রথম কথাগুলো ভারী স্বরে বললেও শেষ কথাগুলো শীতল কণ্ঠে বলল আবির। মেঘ মনে মনে ভাবল, সত্যি তো, জান্নাত আপু পড়ান তো, কোনো সমস্যা নেই। ওনাদের মধ্যে যাই থাকুক তাতে আমার কি। মেঘ ছোট করে বলল, সরি আবির ভাই, আর এমন করবো না। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, সমস্যা নেই, এখন যা তুই।
মেঘ চিবুক নামিয়ে অভিমানী স্বরে বলল, আপনি মিষ্টি না খেলে আমি যাব না। আবির নিরেট কণ্ঠে বলল, বললাম তো খাবো না, তুই যা। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, বললাম তো যাব না, একটা খান। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। কিছু বলার আগে মেঘ আহ্লাদি কণ্ঠে বলে উঠল, প্লিজ আবির ভাই। সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেল। মুচকি এসে বলল, ঠিক আছে দে। আবির ভাইয়ের হাসিতে মেঘ গলে পানি হয়ে গেছে। রোমান্টিক মুডে বলল, আমি খাইয়ে দিই মিষ্টি। আবির মৃদু হেসে জানালো, ঠিক আছে। মেঘ মিষ্টির প্লেট নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়ালো। আবির ভাইয়ের শরীর থেকে আসা পুরুষালী গন্ধে মেঘের সর্বাঙ্গ ঝাঁকুনি দিল। আবির ভাইয়ের কাছাকাছি এলে মেঘ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। 10 দিনের রাগ, অভিমান, অভিযোগ যেন নিমেষে বিলীন হয়ে গেছে। আবির ভাই মানে এক প্রকার নেশা। কাছে আসলে অষ্টাদশী সেই নেশা আসক্ত হতে বাধ্য। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বেরিয়ে যাচ্ছে। মেঘ ধীর হস্তে কাঁটা চামচে একটা মিষ্টি তুলে আবির ভাইয়ের মুখের সামনে ধরলো। আবিরও চুপচাপ খেয়ে নিল। মেঘ মিষ্টিকে আবির থমথমে কণ্ঠে শুধালো, আরেকটা কি খেতে হবে? মেঘ সঙ্গে সঙ্গে উপর নিচ মাথা নাড়ালো। আবির মনে মনে বলল, তোর এই পাগলামি যেন সারা জীবন থাকে। মেঘ আরেকটা মিষ্টি এগিয়ে দিল আবির ভাইয়ের মুখের কাছে। আবির দ্বিতীয় মিষ্টি শেষ করে ছোট করে বলল, বস এখানে। মেঘ সঙ্গে সঙ্গে বিছানায় বসে পড়ল। আবির একটা মিষ্টি কেটে অর্ধেকটা মেঘের মুখে দিল। মেঘ যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না। আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে। মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল। আবির দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের মুখের সামনে ধরে বলল, দুবার না খাওয়ালে তুই তো আবার পানিতে পড়ে যাবি, নেহা কর। মেঘ মিষ্টি মুখে নিয়ে একগাল হাসলো। মিষ্টি খেয়ে মেঘ শান্ত করে ডাকলো, আবির ভাই। আবির দৃষ্টি মেঘের মুখ বরাবর নিয়ে সুমধুর কণ্ঠে উত্তর দিল, সেই দরদ ঢালা কণ্ঠে বলা হুমটা অষ্টাদশের মনের ভেতর উথাল পাতাল ঢেউয়ের সৃষ্টি করেছে। এই হুমতে মিশে আছে সীমাহীন ভালোবাসা। আবিরের দৃষ্টি অষ্টাদশের মুখমণ্ডলে। ডাগর ডাগর আঁখিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল। গভীর নলকূপের ন্যায় বিমোহিত নয়ন, সেই নয়ন জোড়া আবিরকে স্থির থাকতে দিচ্ছে না। আবির চাইলেও নিজেকে শক্ত খোলাসে আবদ্ধ রাখতে পারছে না। দৃষ্টিতে নামিয়ে নিল ফ্লোরে। মেঘ ঢোক গিলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আঁখিতে আবির ভাইয়ের দিকে চেয়ে বলল, একটা কথা বলবো? আবির নিচের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, বল। মেঘ ভীত স্বরে প্রশ্ন করল, যদি বলি আপনি সিগারেট আর খাবেন না, তাহলে কি আপনি মানবেন? আবিরের ঠোঁট কিছুটা প্রশস্ত হলো। দৃষ্টি তখনও ফ্লোরে। মনে মনে বলল, তুই বললে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে রাজি, সেখানে সিগারেট আর এমন কি? আজ এই মুহূর্ত থেকে আমি আবির সিগারেট ছাড়লাম, আর কোনোদিন ছুঁয়েও দেখবো না, প্রমিস। মেঘ আস্তে করে বলল, কি হলো? আবির মেঘের দিকে আর চোখে চেয়ে বলল, ঠিক আছে, চেষ্টা করব। এতটুকুতেই মেঘ মহা খুশি। না যে করেনি সেই অনেক। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে সাহস নিয়ে বলল, আরেকটা কথা জিজ্ঞেস করি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, বল। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে প্রশ্ন করল, চুলদাড়ি বড় হয়েছে, কাটান না কেন? মেঘের এমন প্রশ্নে আবির মূর্খপাত হয়ে গেল। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সে ঠান্ডা কণ্ঠে শুধালো, কেন, এভাবে ভালো লাগে না? মেঘ মিষ্টির প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দাঁড়িয়ে দরজা পর্যন্ত গিয়ে পেছনে তাকিয়ে বলল, আপনাকে সবভাবেই ভালো লাগে, তবে এখন আপনার ড্যাশিং লুকটা মিসিং। কথাটা বলেই করিডোর দিয়ে অন্তহীন ছুটে নিজের রুমে চলে গেল। আবির দরজার দিকে চেয়ে নিঃশব্দে হাসছে। এখানেই শেষ হলো আমৃত্যু ভালোবাসি দুঃখ উপন্যাসের আল্লাহ, আমি খালি ভুলে যাই 23তম পর্ব। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে। আজ আসি, আল্লাহ হাফেজ।